History repeats itself. I repeat, history repeats itself. ইতিহাস কখনো লুকিয়ে ফেলা যায় না, ইতিহাস অস্বীকার করা যায় না, ইতিহাস ফিরে ফিরে আসে। যদিও আমরা অনেক সময় ইতিহাসকে ভুলে যাবার কিংবা ভুলিয়ে দেবার চেষ্টা করি, এই চেষ্টা কখনো সফল হয়নি, কোথাও না, কেউ করতে পারেনি। সমকালে কেউ চেষ্টা করে ইতিহাসকে যদি দাবিয়ে রাখতেও পারে ঐতিহাসিক কোনো সত্যকে, সমকালে, উত্তরকালে সেইটি বেরিয়ে আসে। সো এই জন্যই বোধহয় এই কথাটি বিশ্বব্যাপী এতটা সমাদৃত, বহুল আলোচিত এবং বহুল চর্চিত। হিস্ট্রি রিপিটস ইটসেলফ। তো রাষ্ট্র ক্ষমতা নিয়ে যদি কথা বলি, আজ পর্যন্ত পৃথিবীতে যেখানে যেখানে রাষ্ট্র ক্ষমতাকে অবৈধভাবে কেউ ব্যবহার করেছে, কোনো স্বৈর শাসক, কোনো একনায়ক, যেখানেই হোক পৃথিবীর যে কোনো প্রান্তে, যে কোনো মহাদেশে, যে কোনো দেশে, মানব ইতিহাস এইটি সাক্ষ্য দেয়। যতবার কেউ স্বৈরাচারী হয়ে উঠেছে, স্বৈরতন্ত্র এস্টাবলিশ করবার চেষ্টা করেছে, একনায়ক হয়ে উঠেছে, ততবার তাদের শোচনীয় পরাজয় হয়েছে। সেই একনায়কদের, সেই স্বৈর শাসকদের, স্বৈরাচারের পতন হয়েছে, জনতার বিজয় হয়েছে। পৃথিবীর সব দেশে, সব কালে, সব সময় এটি হয়ে এসেছে। সো তারপরও আমরা আসলে ইতিহাস অস্বীকার করার চেষ্টা করি, ইতিহাসকে ভুলে থাকবার চেষ্টা করি কনভিনিয়েন্টলি, আমাদের সুবিধা মতো, কিন্তু লাভ হয় না তাতে কোনো, বরং আরও বড় রকমের ক্ষতি হয়, বড় রকমভাবে আমরা বিধ্বস্ত হয়ে পড়ি। তো গতকালকের আগের দিন, গতকালই যুগান্তর একটি হেডলাইন করেছে আমাদের আওয়ামী লীগের পতিত স্বৈরাচারী শেখ হাসিনার 2 দফার রাষ্ট্রপতি আব্দুল হামিদকে নিয়ে যুগান্তর একটি প্রতিবেদন করেছে। আব্দুল হামিদের দেশত্যাগ, চিকিৎসার জন্য তিনি ব্যাংকক গিয়েছিলেন, আমাদের অনেকেরই জানা আছে। গত 8 মে গভীর রাতে তিনি নানা বিতর্কের সৃষ্টি করে ঢাকা ত্যাগ করেছিলেন ব্যাংককের উদ্দেশ্যে। ঠিক 1 মাস পর 9 জুন তিনি বাংলাদেশে ফিরে আসেন গভীর রাতে, অনেকটা চুপে সারে, অনেকেই জানতে পারেনি তার আগমনের বিষয়টি। তার যাওয়ার বিষয়টি নিয়ে যেভাবে হইচই পড়ে গিয়েছিল, আসবার বিষয়টি কিন্তু সেভাবে হয়নি। চুপে সারি অনেকটা তিনি আবার বাংলাদেশে চলে আসলেন। আর প্রিয় দর্শক, আপনাদের অনেকেরই জানা আছে তার এই বিদেশ গমন বা ব্যাংকক গমন ছিল আসলে চিকিৎসার উদ্দেশ্যে। তো 1 মাস চিকিৎসাধীন ছিলেন তিনি ব্যাংককে, তারপর ফিরে আসলেন। আর তার সফরসঙ্গী হয়েছিলেন তার শ্যালক, একজন ডাক্তার, এবং তার ছোট ছেলে সফরসঙ্গী হয়েছিলেন। আর তার যাওয়াকে কেন্দ্র করে প্রচুর পানি ঘোলা হয়েছে। এখানে তদন্ত কমিটি গঠিত হয়েছে সরকারের দ্বারা, জনগণের একটা বৃহৎ অংশ আপত্তি করেছে, তার বিরুদ্ধে খুনের মামলা আছে। তিনি কেন দেশ ত্যাগ করলেন, কীভাবে করতে পারলেন, আর কে গ্রিন সিগন্যাল দিল, কোত্থেকে দিল, সেই বিষয়ে তদন্ত কমিটিও হয়েছে। তো আমরা তদন্ত কমিটির ফলাফল এখনো জানতে পারিনি, আশায় আজকে হয়তো জানতে পারব। তো রাষ্ট্রপতি আব্দুল হামিদ, তিনি ছিলেন স্বৈরাচারী শেখ হাসিনার দোসর এবং দীর্ঘ 2 টার্মের 10 বছরের অন্তত। তাকে নিয়ে অনেক আলোচনা, অনেক সমালোচনা, অনেক বিতর্ক বিভিন্ন সময় সৃষ্টি হয়েছে। তো আমার যতটুকু আন্ডারস্ট্যান্ডিং, তিনি খুব বেশি নৃশংস মানুষ ছিলেন না। হাসিনার অন্যান্য লেসপেন্সাররা, অন্যান্য হেভিওয়েট নেতাকর্মী, নেতৃবৃন্দ যতটা নৃশংস ছিলেন, বিরোধী কণ্ঠ রোধ করবার জন্যে, বিরোধী শক্তিকে দমন করবার জন্যে, গুম করবার জন্যে, খুন করবার জন্যে, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করবার জন্যে, অর্থ পাচারের জন্যে যতটা অ্যাগ্রেসিভ ছিলেন আওয়ামী অন্যান্য নেতৃবৃন্দ, অন্যান্য হাই আপস, পদাধিকারীরা, সেভাবে আব্দুল হামিদ অতটা ডেসপারেট কখনো ছিলেন না এই ইস্যুগুলোতে, অতটা অ্যাগ্রেসিভও ছিলেন না। আর সরাসরি তিনি কোনো অপরাধ সংগঠন করেছেন বড় ধরনের ক্রিমিনাল অফেন্স আমরা যেটাকে বলতে পারি, এরকম কোনো প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি। আর তাকে যারা কাছের থেকে অবজার্ভ করেছে, পর্যবেক্ষণ করেছে বছরের পর বছর, তারা কিন্তু তাকে রাষ্ট্রপতি কম পেয়েছে, একজন জোকার হিসেবে বেশি পেয়েছে। কেউ কেউ তাকে মজা করে স্ট্যান্ড আপ কমেডিয়ান বলতে পছন্দ করতেন। তার বিভিন্ন কথাবার্তা ময়মনসিংহের আঞ্চলিক ভাষায়, যেটি একটি রাষ্ট্রপতির কাছে এক্সপেক্টেড ছিল না, প্রত্যাশিত ছিল না। এবং তিনি এডুকেটেড মানুষও, বাই ডেফিনেশন তিনি এডুকেটেড, তিনি একজন লয়ার, তিনি দশকের পর দশক সংসদ সদস্য, তার একটি পরিচিতি আছে। তো তিনি ময়মনসিংহের আঞ্চলিক ভাষায় কথা বলতেন সবসময়, তাতে করে হাস্য রসাত্মক পরিস্থিতির সৃষ্টি হতো। ময়মনসিংহের আঞ্চলিক ভাষার বিষয়ে আমার কিছু বলবার নেই, বলাটা ঠিকও হবে না। প্রত্যেক অঞ্চলের আঞ্চলিক ভাষা আছে,
এবং সেটি অ্যাবসলিউটলি ফাইন, ভেরি গুড, আমরা রেসপেক্ট করি। কিন্তু রাষ্ট্রপতি যখন এভাবে আঞ্চলিক ভাষায় কথা বলতেন তখন হাস্যরসের সৃষ্টি হতো বিভিন্ন জায়গায়। সো তিনি সবসময় হালকা মেজাজে থাকতে পছন্দ করতেন, কোনো সিরিয়াস বিষয়কে সিরিয়াসলি কখনো তাকে নিতে দেখা যায়নি। তো সেই আব্দুল হামিদ এই যে 1 মাস চিকিৎসা শেষে বাংলাদেশে ফিরে আসলেন, আর তিনি সম্প্রতি একটি সাক্ষাৎকার দিয়েছেন পত্রিকায়। আর আসলে তিনি দেননি, তার শ্যালক দিয়েছেন, যে ডাক্তার সাহেবের কথা বলছিলাম, তার নামটি আমি বলছি, আসছি সে আলোচনায়। তার শ্যালক হয়তো তার একটি সাক্ষাৎকার নিয়েছিলেন, সাক্ষাৎকারের মতোই করে তার সঙ্গে একটা আলাপচারিতা হয়েছিল তার শ্যালকের, আর তিনি সেই বক্তব্যগুলো যুগান্তরকে শেয়ার করেছেন, দৈনিক যুগান্তরকে। আর সেটি আমি আপনাদের কাছে তুলে ধরবো এখন। আমি যুগান্তর থেকে প্রতিবেদনটি পড়ব, নিউজটি পড়ব, পরে আমার মতো করে আমি একটু বিশ্লেষণ করবার চেষ্টা করব। সঙ্গে থাকবেন আশা করছি, ধন্যবাদ। তো যুগান্তরের হেডলাইন ছিল গতকালকে, কেন আওয়ামী লীগের এমন বিপর্যয়, যা বললেন আব্দুল হামিদ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট দেশ ছাড়তে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে রীতিমতো ভেঙে পড়তে থাকে দলটির সাংগঠনিক কাঠামো। নানা ঘটনা পরিক্রমায় অন্তর্বর্তী সরকার দেশের স্বাধীনতায় নেতৃত্ব দেওয়া সবচেয়ে পুরনো ও ঐতিহ্যবাহী দলটির কার্যক্রম নিষিদ্ধ করে। কিন্তু এমন বিপর্যয় কেন নেমে এলো দলটির? এ নিয়ে দেশের সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ বলেছেন, আওয়ামী লীগের ভুল ছিল এবং এই ভুলেরই শাস্তি পাচ্ছে দলটি। আওয়ামী লীগের ভুল রাজনীতি নিয়ে রাষ্ট্রপতি থাকার সময়ও কথা বলার চেষ্টা করতেন আব্দুল হামিদ। যেসব বিষয় তার পছন্দ হতো না সেসব বিষয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মাঝে মধ্যে বলতেন। আওয়ামী লীগের বর্তমান পরিণতি দেখে খুব মন খারাপ সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের। তিনি কাছের মানুষদের প্রায় বলেন, গত 16 বছরে আমাদের অনেক ভুল ছিল, তা না হলে এমনটা কেন হলো? ভুল ছিল বলেই আজকের এই পরিণতি, আজকের অবস্থা হয়তো আমাদের ভুলেরই শাস্তি। তিনি আক্ষেপ করে বলেন, 2012 সালে যখন স্পিকার ছিলাম তখনই বলেছি সরকার স্বৈরাচারী হলে জনগণ বেশি দিন সায় দেবে না। বর্তমানে কার্যত নিষিদ্ধ দল আওয়ামী লীগকে আগামী দিনে রাজনীতি করতে হলে তাদের অতীতের ভুল শোধরাতে হবে বলেও মনে করেন দলটির শাসনামলে টানা 10 বছর রাষ্ট্রপতির দায়িত্ব পালন করা আব্দুল হামিদ। বৃহস্পতিবার যুগান্তরের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান আব্দুল হামিদের শ্যালক ডাক্তার নওশাদ খান। আওয়ামী লীগের ভুল রাজনীতি নিয়ে রাষ্ট্রপতি থাকার সময়ও কথা বলার চেষ্টা করতেন আব্দুল হামিদ। যেসব বিষয় তার পছন্দ হতো না সেসব বিষয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও মাঝে মধ্যে বলতেন। এই বিষয়ে তার শ্যালক নওশাদ খান বলেন, তিনি প্রায়ই বলেন, আমি একমাত্র অনেক কথা বলতাম, এই জন্য অনেকে আমাকে পছন্দও করতো না। গত 7 মে রাতে চিকিৎসার জন্য থাইল্যান্ডে যাওয়ার সময় তিনি সাবেক রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন। প্রায় 1 মাস পর রোববার গভীর রাতে থাই এয়ারওয়েজের TG399 ফ্লাইটে তারা ফিরেছেন একই সঙ্গে। 82 বছর বয়সী অসুস্থ ভগ্নিপতিকে কাছে থেকে দেখাশোনা করছেন নওশাদ খান। তার সঙ্গে আব্দুল হামিদের চিকিৎসা ও শারীরিক অবস্থার পাশাপাশি কথা হয় আওয়ামী লীগের বিগত দিনের রাজনীতি এবং সামনের দিনের রাজনীতির সুযোগ সম্পর্কে আব্দুল হামিদের ভাবনার বিষয়ে। নওশাদ খান জানান, আব্দুল হামিদ পুরোপুরি পারিবারিক আবহেই আছেন, রাজনৈতিক কোনো যোগাযোগ এখন নেই, সেই ধরনের শারীরিক অবস্থাও তার নেই বলে জানান তার শ্যালক নওশাদ খান। 5 আগস্টের পর ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কোনো যোগাযোগ হয়নি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের। তার নিজের বা শেখ হাসিনা কোনো পক্ষ থেকেই কোনো ধরনের যোগাযোগের চেষ্টাও করা হয়নি। এমনকি আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গেও তার যোগাযোগ ও কথাবার্তা হয় না। তবে নিয়মিত খোঁজখবর রাখেন দেশ ও রাজনীতি সম্পর্কে, নিয়মিত পড়েন খবরের কাগজ, সুযোগ পেলে খবর দেখেন টেলিভিশনেও। 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। শেখ হাসিনা সহ দলটির শীর্ষ নেতারা প্রায় সবাই হয় পলাতক, নয়তো জেলে। তাদের বিরুদ্ধে হত্যা এবং মানবতা বিরোধী অপরাধের অভিযোগে বিচার চলছে। বর্তমানে দেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, নির্বাচন কমিশন নিবন্ধনও স্থগিত করেছে। আব্দুল হামিদের বর্তমান শারীরিক অবস্থা খুব বেশি ভালো নয়, একা চলাফেরা করতে পারেন না, তাকে ধরে ধরে বাথরুমে নিতে হয়। তিনি নামাজও পড়তে পারেন না। এই বিষয়ে নওশাদ খান জানান, উনি বলেছেন, নামাজ কালাম তো পড়ি নাই, আল্লাহ জানেন কি হয়। তবে আমি বলেছি, আপনি তো অনেক মানুষের উপকার করেছেন, কারো ক্ষতি করেননি, আল্লাহ নিশ্চয়ই মাফ করবেন।
আব্দুল হামিদের লাং ক্যান্সার 3 to 4 স্টেজের মাঝামাঝিতে রয়েছে। ফুসফুসে ক্যান্সার হয়েছে, তার 3 থেকে 4th পর্যায়ে রয়েছে, অর্থাৎ অ্যাডভান্সড পর্যায়ের একটি অসুখ। তার এই ক্যান্সারটি অ্যাডভান্সড স্টেজে রয়েছে, যা কিছুটা ছড়িয়েও গেছে। তিনি শারীরিকভাবে খুবই দুর্বল, ওজন অনেক কমে গেছে, নিজে নিজে চলাফেরাও করতে পারেন না, অন্যের সাপোর্ট নিয়ে চলাফেরা করেন। ডাক্তার নওশাদ খান বলেন, ডাক্তার 3 মাস অপেক্ষা করতে বলেছেন, এরপর আবার তাকে যেতে হবে। তার বিদেশ যাত্রা নিয়ে দেশে নানা ধরনের আলোচনা চললেও তিনি নিজে দেশে ফেরার বিষয়ে অনড় ছিলেন। নওশাদ খান জানান, অনেকেই তাকে বলেছেন আপনি দেশে ফিরবেন না, কিন্তু তিনি বলেছেন না, আমি দেশে ফিরবই, যা হওয়ার হবে। দেশে ফিরে দেশের মাটিতেই না হয়ে মারা গেলাম, দেশেই তো আমার আত্মীয় স্বজন সবাই আছে। তবে চলাফেরা করতে না পারলেও এখনও দেশ ও রাজনীতির খোঁজখবর রাখার চেষ্টা করেন সবসময়। নিয়মিত পত্রিকা পড়েন এবং মাঝে মধ্যে টেলিভিশন দেখেন সাবেক রাষ্ট্রপতি। নওশাদ খান বলেন, তিনি প্রায়ই বলেন দেশে আসার পর তিনি মানসিকভাবে খুব ভালো আছেন। তো প্রিয় দর্শক, নওশাদ খানের জবানিতে আমরা শুনতে পেলাম আব্দুল হামিদের তার অতীত কর্মকাণ্ড নিয়ে, তার দলের অতীত কর্মকাণ্ড নিয়ে, তাদের অতীত ভুল নিয়ে আক্ষেপ, আফসোস এবং একটি কনফেশন, যাকে আমরা দোষ স্বীকার বলি। আব্দুল হামিদ প্রকারান্তরে কনফেস করলেন। হ্যাঁ, তিনি সাংবাদিক সম্মেলনে এসব কথা বলেননি, আনুষ্ঠানিকতা করে বলেননি, কিন্তু মনের কথাই তিনি বলেছেন। আর আমরা যারা আব্দুল হামিদকে ফলো করেছি দীর্ঘ সময় ধরে, আমরা দেখেছি এখানে যা যা আমরা শুনতে পেয়েছিলাম, যে তিনি বলেছেন 2012-তে যখন তিনি স্পিকার ছিলেন তখনও তিনি সাবধান করেছিলেন আওয়ামী লীগ সরকারকে। কথাগুলো সত্যি বলেছেন তিনি। সেই সময় আমরা নিউজ পেপারও দেখেছি এগুলো, এবং আমি কিছুটা বিস্মিত হয়েছি 2-1 বার, যে আব্দুল হামিদের এই কথা তো আওয়ামী লীগের কর্মকাণ্ড, আওয়ামী লীগের চিন্তা চেতনা, আওয়ামী লীগের যে আলটিরিয়র মোটিভ, বা যেভাবে আওয়ামী লীগ দেশ শাসন করবার চেষ্টা করছে জুলুম নিপীড়নের মাধ্যমে, গুম হত্যার মাধ্যমে, এর সঙ্গে তো আব্দুল হামিদের এই বক্তব্য যায় না। বাট আব্দুল হামিদ এরকম বক্তব্য 2-1 বার দিয়েছিলেন, এবং তিনি যে যখন বলছিলেন যে আমি রোশানলের শিকার হয়েছিলাম, অনেকে আমার এই কথা পছন্দ করতো না। হ্যাঁ দর্শক, ঠিকই আব্দুল হামিদের এইসব সরল স্বীকারোক্তি কিংবা সরল বক্তব্য তখন অনেকেই পছন্দ করেনি। কাউয়া পছন্দ করেনি, অন্যান্য হাই আপস যারা আছে কেউ পছন্দ করেনি। তারা আব্দুল হামিদকে মার্জিনালাইজ করবার চেষ্টাও করেছে একটা সময়, এবং তারা এইভাবে বিষয়টি আসলে দেখাতে চেয়েছে যে উনি পাগল, যা বলার বলুক, ওনার কথার কি দাম আছে, আমরা যা করছি সেগুলোই মূল্যবান কাজ, আর সেই সব কাজ করে আমরা কিয়ামত পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় থাকতে পারবো। হাসিনা তো 41 সন পর্যন্ত পাক্কা বন্দোবস্ত করেই ফেলেছিলেন। হাসিনা ধরেও নিয়েছিলেন তিনি 41 সন পর্যন্ত বাঁচবেন হয়তোবা, এবং তার ইচ্ছে মতো বাংলাদেশকে তিনি সাজাবেন, ইন্ডিয়ার করদ রাজ্যে পরিণত করে, ইন্ডিয়ার একটি কলোনি বানিয়ে দিয়ে, নাহলে ইন্ডিয়ার 29তম স্টেট বানিয়ে দিয়ে তিনি মরতে পারবেন শান্তিতে, এমন একটি পরিকল্পনা হাসিনার করাই হয়ে গিয়েছিল। তো যাই হোক, আব্দুল হামিদ প্রসঙ্গে আবার ফিরে আসি। তো এই আব্দুল হামিদের এই যে স্বীকারোক্তি, এই যে অপরাধ স্বীকার করা, ভুল স্বীকার করা, কনফেশন, এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই পরিস্থিতিতে। 5 আগস্ট পরবর্তী সময়ে হাসিনা পালিয়ে যাওয়ার পর আজ পর্যন্ত আওয়ামী লীগের কোনো সিনিয়র লিডারশিপের কেউ, আওয়ামী লীগের হাই আপস কেউ, আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের কেউ, হাসিনার কথা তো বাদ, কেউ আজ পর্যন্ত এইভাবে কনফেস করেনি, কেউ আজ পর্যন্ত বলবার চেষ্টা করেনি যে আমাদের যে পরিণতি, সেই পরিণতি আমাদের অতীত ভুলের জন্য হয়েছে, আমরা অপরাধ করেছিলাম, আমাদের থেকে ভুল হয়েছে। কেউ বলতে চায়নি, কেউ আজ পর্যন্ত বলেনি। কোনো স্বীকারোক্তি, কোনো আফসোস, কোনো অতীত কর্মকাণ্ডের জন্য কোনো রিগ্রেট কারো কাছ থেকে আজ পর্যন্ত আমরা শুনতে পারিনি। এটি সবচেয়ে বিস্ময়ের ছিল এই দেশের কোটি কোটি মানুষের কাছে। অনেকে ভেবেছিলেন যে অন্তত আওয়ামী লীগের থেকে একটি অ্যাপোলজি আসবে, একটি অফিসিয়াল অ্যাপোলজি তাদের ফেসবুক থেকে, তাদের ওয়েবসাইট থেকে, তারা যদি সরাসরি নাও বলেন, তারা এমন একটি স্বীকারোক্তি দেবেন জাতির কাছে, তারা ক্ষমা চাইবেন, তারা তাদের এই দুষ্কর্মগুলোর জন্যে, তাদের মানবতাবিধি অপরাধের জন্য তারা ক্ষমা প্রার্থনা করবেন। তারা করেননি। এমনকি কখনো যদি প্রশ্ন উঠেছে কোথাও যে এইসব অপরাধ তারা করেছেন কিনা, তারা অ্যাপোলোজাইজ করবেন কিনা, তারা এটি আমাদের এই বোধ দেবার চেষ্টা করেছেন যে কেন তারা অ্যাপোলোজাইজ করবেন, তারা তো এমন কিছু করেননি, তারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, তারা এই দেশে চেতনা বাস্তবায়ন করেছেন, এইসব আলাপেই তারা ছিলেন, এইসবই ছিল তাদের মনোভাব। আর কখনোই আমরা দেখিনি একটি অ্যাপোলোজেটিক আওয়ামী লীগ কিংবা অ্যাপোলোজাইজ করতে পারে এমন একটি আওয়ামী লীগকে আমরা কখনোই দেখিনি। তো আব্দুল হামিদ এই আওয়ামী লীগের সমস্ত উচ্চ পর্যায়ের হেভিওয়েট নেতৃবৃন্দ, শেখ হাসিনা হার্টসেল, সবাইকে মিলিয়ে এক পক্ষে যদি আমরা নিয়ে যাই, সম্পূর্ণ বিপরীত পক্ষে গিয়ে, মেরুর অপর প্রান্তে গিয়ে, বিপরীত মেরুতে গিয়ে আব্দুল হামিদ যেই কাজটি করলেন, আমি ব্যক্তিগতভাবে
সত্যি আমি কিছুটা ইমোশনাল হয়েছে আমি যখন এই বিষয়টা পড়ছিলাম। ইমোশনাল হয়েছে এই জন্যে যে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ যদি এরকম চারিত্রিক দৃঢ়তা রাখতে পারতেন। আমি বলছি না এখানে আব্দুল হামিদের সুচরিত্রের কথা আমি বলছি না, আমি বলছি সরল স্বীকারোক্তি দেবার মতো চারিত্রিক দৃঢ়তা যদি তারা রাখতে পারতেন, সৎ সাহস যদি রাখতে পারতেন, তাদের অতীত কর্মকাণ্ড যদি নিজেরা বিশ্লেষণ করতে পারতেন, আত্মোপলব্ধি যদি তাদের মধ্যে সৃষ্টি হতো, তাহলে এই দেশটি এখনো ঘুরিয়ে ঘুরিয়ে চলতো না। এই দেশটি বহু আগে সিঙ্গাপুর হয়ে যেতে পারত এবং সেইটি কোনো ইউটিউবিয়া থাকতো না, সেটি থাকতো একটি বাস্তবতা, সেইটি থাকতো একটি রিয়েলিটি। কিন্তু আজ পর্যন্ত পারেনি, না আওয়ামী লীগ না বিএনপি, কোনো দলই পারেনি। এই যে বিএনপির এত লাঞ্ছনা এত গঞ্জনা, গত 15-16 বছর তারা ক্ষমতার বাইরে, তারা নির্যাতিত হয়েছে, তারাও তো ক্ষমতায় ছিলেন এবং সেই বিএনপি জিয়াউর রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় ছিল, খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি ক্ষমতায় ছিল এবং বিএনপি এখন আবার ক্ষমতায় আসবার চেষ্টা করছে, সব রকমের চেষ্টা জারি আছে। তো বিএনপিও কি তাদের ভুলগুলো স্বীকার করেছিল? তাদের কোনো রাজনৈতিক ভুল ছিল না? তারা মানবাধিকার বিরোধী কোনো কাজ করেনি, মানবতা বিরোধী অপরাধ করেনি, ছোট হলেও করেনি, তারা কখনো করেছে? তারাও কি কখনো ভুল স্বীকার করেছিল? করেনি। পতিত রাষ্ট্রপতি এরশাদ জাতীয় পার্টির এরশাদের কথা বলছি, এইচ এম এরশাদ প্রায় 10 বছর ক্ষমতায় ছিলেন, 9 ইয়ার্স প্লাস। এরশাদও কি কখনো তার অতীত কর্মকাণ্ডের জন্য কখনো ভুল স্বীকার করেছিলেন? জাতীয় পার্টির কেউ কেউ কখনো বলেছিল যে আমরা ভুল করেছি, এই বিষয়গুলো আমাদের রাজনৈতিক ভুল ছিল, এই বিষয়গুলো অন্যায় ছিল, আমরা সেটি করতে চাচ্ছি না? করেছে কখনো? করেনি। কোনো রাজনৈতিক দল করেনি, কোনো দলের কেউ করেনি। তো আব্দুল হামিদ একটি ব্যতিক্রমী কাজ করলেন, যদিও পরোক্ষভাবে তার কথা আমরা জানতে পারলাম, তার জবানিতে না, তার কোনো স্টেটমেন্ট না, তারপর আমরা এটিকে সত্যিই ধরে নিচ্ছি এবং ব্যক্তিগতভাবে আমি খুব আবেগাপ্লুত হয়েছে, আমার কাছে খুব ভালো লেগেছে। এবং এই বিষয়টিই কিন্তু আমরা চাই, যারা যারা ভুল করেছেন, যারা যারা অপরাধ করেছেন, তারা তাদের ভুল স্বীকার করুন, ভুল স্বীকার করে চেষ্টা করুন জনগণের কাছে আবার ফিরে আসতে পারেন কিনা, জনগণ আপনাদের ক্ষমা করে কিনা। এই কথা সমস্ত বাংলাদেশের সব কটি রাজনৈতিক দলের জন্য প্রযোজ্য, সব কজন রাজনৈতিক নেতৃবৃন্দের জন্য প্রযোজ্য। যে নিজেকে যত বড় হেভি ওয়েট কিংবা হাই প্রোফাইল মনে করুন না কেন, এই সত্য কিন্তু আপনার ক্ষেত্রে প্রযোজ্য। বাংলাদেশের রাজনীতির সমস্ত চিত্র এই আব্দুল হামিদের কনফেশনের মধ্য দিয়ে ফুটে উঠেছে। তো প্রিয় দর্শক, এইটি ছিল শেয়ার করবার এই ভিডিওতে। ভালো থাকবেন, কথা হবে আবার।